শীতকালের শুরুতেই একটানা কয়েকদিন ধরে বৃষ্টি, এটা সচরাচর খুব একটা দেখা যায় না। আর তার ফলে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে। তার সাথে যোগ দিয়েছে একটানা বয়ে চলা সনসনে জলীয় বাতাস। পথে ঘাটে লোকজনের সংখ্যা নিতান্তই কম। খুব একটা প্রয়োজন ছাড়া এই দুর্যোগে বরফের মতো ঠান্ডা জলে ভিজে ব্যারাম বাঁধাতে কেই বা চাইবে। বছরের শেষের দিক, তাই জমে থাকা এক গাদা ছুটি থেকে বেশ কয়েকটা ব্যবস্থা করতে বিশেষ বেগ পেতে হলো না। অবশ্য কয়েকজন সহকর্মীর ঈর্ষান্বিত চাওনি আমার চোখের আড়াল দিয়ে যে নজরে এলো না তা নয়। তবে এই সময়গুলোতে ছুটি নেওয়ার জন্যই তো সারা বছর গ্রীষ্ম, বর্ষা, শরতের যাবতীয় মায়া ত্যাগ করা। তো যথারীতি ছুটি মঞ্জুর হতেই শনিবার আপিসের পর কিশোরীর সাথে দেখা করার জন্য ধর্মতলা পাড়ি দিলাম। সেখান থেকে কিশোরীকে সঙ্গে নিয়ে সোজাসুজি মঠ লেনে তারানাথের বাড়ি। এই প্রতিকূল আবহাওয়ায় প্রৌঢ় কেমন আছেন সেটা জানার ইচ্ছেটাই আজ বেশি ছিল আমাদের। তবে সাথে করে কচুরি আর পাসিং শো আনতে কিন্তু ভুল হয়নি। যা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। এই বিষণ্ণ আর্দ্র কনকনে আবহাওয়া তাকে বেশ কোণঠাসা করে দিয়েছে। ঘরে প্রবেশ করে দেখি তক্তাপোষে তারানাথ বসে আছেন। গায়ে একটা মোটা চাদর জড়ানো, চোখ দুটোতে ভরসা হারানো ভাব। সাধারণত শরীর ভালো না থাকলে এমনটাই দেখায় ওনাকে। তারানাথ আঙুল দেখিয়ে আমাদেরকে বসতে বললেন। ডান হাতের বুড়ো আঙুল ও তর্জনীর ইশারায় বোঝালেন যে চা আসছে। ঠাকুর মশাইয়ের ওইরূপ শরীরের অবস্থা দেখে আজ আর পাসিং শোটা বার করতে ইচ্ছে হলো না। শুধু কচুরিটায় চারিকে ডেকে তার হাতে দিলাম। তো যাই হোক, আমরা এসেছি মিনিট 20 হলো। তারানাথ কিন্তু এর মধ্যে একটি কথাও বলেননি। ব্যাপারটা একটু বিসদৃশ। চারি বিশাল একটা কাঁসার জামবাটিতে কচুরি তরকারি সাজিয়ে রেখে দিয়ে চা আনতে যাওয়ার উপক্রম করতেই কিশোরী তাকে জিজ্ঞেস করল, হ্যাঁ রে মা, ঠাকুরমশাইয়ের কি হয়েছে বলতো? কথাই তো বলছেন না। চারি ম্লান হেসে বলল, বাবার শরীরটা ভালো নেই কাকাবাবু, আর এই ঠান্ডার মধ্যে তিনি বেশ অস্বস্তিতে পড়েছেন। শীতকালের বৃষ্টি দেখলেই বাবা কেমন যেন হয়ে যান। দেখুন আজ আপনাদের সাথে কথা বলেন কিনা। তারানাথ এবার মুখ তুলে আমাদের পানে চাইলেন। কেমন একটা উদাস দৃষ্টি তার ওই দুই চোখে। খানিকক্ষণ ওভাবেই চেয়ে থেকে তিনি বললেন, শীতের বৃষ্টিতে ও এককালে কত দিন কত রাত শ্মশানের একটা ছোট চালায় যে কাটিয়েছি তার ইয়ত্তা নেই। আর এখন দেখো, এই পাকা ঘরে বসেও কষ্ট পাই। বয়স বাড়ার সাথে সাথে শরীরের সহ্য করার ক্ষমতাও ধীরে ধীরে লোপ পাচ্ছে হে। 60 বছরের শরীরে কত জরিবার থাকবে বলো। এই বলে আবার একটু চুপ করে গেলেন। নীরবে কচুরি তরকারি শেষ করে চায়ে একটা লম্বা চুমুক দিলেন প্রৌঢ় তারানাথ। ঘরটা বহু পুরনো আর স্যাঁতসেঁতে। তার উপর এরকম আবহাওয়ার কারণে জায়গাটা মোটেই সুখকর নয়। দেওয়ালে কালো কালো ছোপ পড়েছে। আমি ব্যাপারটা একটু ভাবলাম, তারপর কি মনে হতেই এখনই আসছি বলে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়েই একটা কাছের টেলিফোন বুথ থেকে বাড়িওয়ালাকে ফোন করলাম। কিছুক্ষণের মধ্যে আমার কাজ মিটিয়ে আবারও ফিরে এলাম তারানাথের ঘরে। কিশোরী তখন তারানাথের সাথে একাই কথা বলে যাচ্ছে। কথা বলা মানে ওই কিশোরীর প্রশ্নের উত্তরে তারানাথ নামমাত্র সংক্ষিপ্ত জবাব দিচ্ছেন। আমি এবার ওদের এই প্রশ্ন উত্তরের মাঝে জবনিকা টেনে চারিকে গলা তুলে ডাক দিলাম, মা চারি, মা একবার এদিকে আয় তো একটু। আমার এক ডাকেই চারি এসে হাজির হলো।
যা তো মা, বাপ বেটির হপ্তাখানেকের মতো জামা কাপড় গুছিয়ে নে তো দেখি চট করে, আমরা এবার উঠব। হঠাৎ করে যেন ঘরের মধ্যে কি একটা হয়ে গেল। কিশোরী, তারানাথ, চারি সবার সপ্রশ্ন বাণ যেন ধেয়ে এলো আমার দিকে। আমি সহাস্য মুখে বললাম, ঠাকুরমশাই, অনেকের আতিথ্য তো গ্রহণ করেছেন, তাদেরকে ধন্য করেছেন, এবার একটু এই অধমের কুটিরে কয়েকদিন পদধূলি দেবেন না? আমার গিন্নি কিন্তু অনেক করে বলেছে আপনাকে আর চারিকে নিয়ে যেতে, না বললে কিন্তু বড় কষ্ট পাবে বেচারি। আমার এই প্রস্তাবে কিশোরীর মুখ সঙ্গে সঙ্গে উজ্জ্বল হয়ে গেল। সে তড়াক করে লাফিয়ে উঠে বলল, বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি যাই দেখি একটা ভাড়ার গাড়ি জোগাড় করে আনি মোড়ের মাথা থেকে। ওদিকে চারি আর তারানাথের মুখ হয়েছে দেখবার মতো। তারা পরস্পরের দিকে ফেলফেলে দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দেখে আমি তাড়া লাগালাম, যারে মা, গুছিয়ে নে তাড়াতাড়ি, না হলে আবার যে জোরে বৃষ্টি চলে আসবে। অবাক তারানাথকে আর একটিও কথা বলার সুযোগ দিলাম না। হাতটা মুঠোর মধ্যে ধরে বললাম, কি ভাবছেন ঠাকুর মশাই? যান, উঠে তৈরি হয়ে নিন, কিশোরী গাড়ি নিয়ে এলো বলে। নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0-তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিক, এই ভদ্রলোকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীকালে ওনার যশ আরও উচ্চ মাত্রায় নিয়ে যান তারাদাস বন্দ্যোপাধ্যায়। ওনাদের তৈরি করা এই বিশেষ চরিত্রটির ওপর সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমাদের আজকের ক্ষুদ্র নিবেদন। গল্প রচনায় শুভজিৎ ব্যানার্জি। আমাদের আজকের গল্পটি দুটি খণ্ডে হবে। প্রথম খণ্ডের নাম নিশিডাঙ্গার শ্মশানে, দ্বিতীয় খণ্ড তারানাথ তান্ত্রিক ও ত্রিজ্ঞান সাধনা। দ্বিতীয় তথা অন্তিম খণ্ড শুনবেন আগামীকাল। চলুন তবে শুরু করা যাক শুভজিৎ ব্যানার্জির কাহিনী। গল্পের প্রথম খণ্ড, নিশিডাঙ্গার শ্মশানে। অনেক জন্মের পুণ্য করেছিলাম, বুঝলে? না হলে জীবনের সায়ান্নে এসে এরকম বন্ধু পাওয়া বড় একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এই তুমি বা কিশোরী, তোমরা তো আমার পারিবারিক আত্মীয় নও, কিন্তু পরম আত্মীয় বলতে যা বোঝায় তোমরা হলে তাই। মধুসুন্দরী দেবী সদয় বলে তোমাদের আমি পাশে পেয়েছি। তা বলে ভেবো না তোমাদেরকে আমি কোনো অংশে ছোট করছি বা তুচ্ছ করছি। আমার জীবনে তোমাদের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ। 63 বছর আমার আয়ুকাল। চারিমার বিবাহ দিয়ে আর ধরো বছর খানেকের মধ্যেই আমার ইহকালের সমস্ত দেনা পাওনা শেষ হবে। ঠাকুর মশাইয়ের মুখে এরকম একটা কথা শুনে কিশোরী আর আমি দুজনেই বেশ চমকে উঠলাম। আমরা এখন আমাদের বাড়ির বৈঠকখানা ঘরে আয়েশ করে বসেছি। ইতিমধ্যে আমার গৃহিণী আর চারি দুজনে প্লেটে করে চা আর বিস্কুট রেখে গিয়েছে সামনের টেবিলে। কিশোরীকে আমার গৃহিণী রাতে খেয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। চারি এখন ওর সাথেই রান্না করে। ঠাকুরমশাই চা শেষ করে সামনের টেবিলের ওপর রাখলেন কাপটি। তারপর আমাদের নীরবে চমকে ওঠা চোখ দুটির পানে চেয়ে বললেন, এই শীতের বৃষ্টি শুরু হতেই আমার এক বড় অস্বস্তি শুরু হয়। এর পেছনে একটা অদ্ভুত এবং অতি জাগতিক ঘটনা আছে, সেইটাই আজ তোমাদের বলবো। এতকাল
তোমাদের আমি কিভাবে বিভিন্ন সমস্যা সমাধান করেছি তার কথাই বলেছি। আজ বলবো আমার এক সাধু সঙ্গের বৃত্তান্ত। সে বড় দুর্লভ অভিজ্ঞতা। আজও মনে হয় দিনটা যদি একটা দুঃস্বপ্ন হতো তবে কিছুটা নিশ্চিন্ত হতাম। এক বুক নিঃশ্বাস টেনে কয়েক মুহূর্ত চুপ থেকে মনে মনে বোধহয় নিজেকে গুছিয়ে নিলেন। তারপর ধীরে ধীরে শুরু করলেন বলতে। আজ থেকে প্রায় 33 বছর আগের কথা। মাঝে মাঝেই ঘর ছেড়ে বেরিয়ে পড়ি পথের টানে। পায়ে পায়ে চলতে থাকি মাইলের পর মাইল। দিনের পর দিন কেটে যায়। মাঝে মাঝে কোনো গৃহস্থের আশ্রয় নিই অথবা গিয়েও শ্মশানের কোণে পড়ে থাকি। দিকের কোনো ঠিকানা কোনোদিনই সাথে নিয়ে চৌকাঠ পেরোয়নি। চোখের টানে মন যেদিকে নিয়ে গিয়েছে সেদিকেই চলে গিয়েছে অবলীলায়। কখনো শুকনো ঘাসের গন্ধে প্রাণটা একটু জুড়োই, তো কখনো আবার আধ পোড়া সব দেহের গন্ধে মন হয়ে ওঠে ভারী। শরতের আকাশের বুকে ছেঁড়া মেঘের দল পথের সাথী হয়ে বহু দূর পর্যন্ত সঙ্গ দেয়। কখনো ঘোর বর্ষার সজল কালো আসরিক মেঘের দল দমিয়ে দেয় মনের প্রবল জেদটাকেও। তো এভাবেই কাটত সময়। দিনের বারের হিসেব কোনো কালেই ঠিক থাকতো না, খালি চলা আর চলা। এক বেশ আলাদা অনুভূতি, বুঝলে হে। সন্ধে নামার মুহূর্তকাল পর শতাব্দী প্রাচীন কৃষ্ণচূড়ার ডালে ডালে সমবেত পাখিদের দিনলিপি। দিঘির জলে ঘাই মেরে যাওয়া শের খানেকের কালবোস, অযত্নে ফুটে থাকা ঘেটু ফুলের গন্ধ মেখে প্রকৃতির সে এক অপূর্ব সুন্দর সাজ। তবে যে সময়ের কথা বলতে চলেছি তখন আমি বেশ কিছুদিন বাড়িতে। এরকমই এক শীতের মধ্যাহ্নে স্নান করতে গিয়েছি গায়ের ভিটে লাগোয়া পুকুরের পাড়ে। সেখানে বসে তেল মাখতে মাখতে ভেতর থেকে একটা টান অনুভব করলাম যেন। মনে হলো কতদিন তো হয়ে গেল এই ভিটের নরম আরাম ছেড়ে পথে বার হয়নি। তবে কি আমার গুরু দর্শন হবে না? পুকুরের জলে অবগাহন করতে করতে ঠিক করে ফেললাম আজই, হ্যাঁ আজই অপরাহ্নে আবার যাত্রা শুরু করতে হবে। আমার আর তর সইল না। মধ্যাহ্ন ভোজের পর খানিক বিশ্রাম নিয়ে কাঁধের ওপর সাদা ধুতির ঝোলা ফেলে নেমে পড়লাম পথে। পশ্চিম আকাশে সূর্যদেব তখন অস্তমিত। পরিবেশে একটা স্নিগ্ধ শীতের আমেজ। আমার এই ভবঘুরে জীবনের সাথে কেমন করে জানি পরিজনদের একটা অদৃশ্য আঁতাত গড়ে উঠেছিল। তাই সেভাবে কোনোদিনও প্রতিকূল পরিস্থিতি তৈরি হলো না। হাঁটতে থাকলাম পশ্চিম মুখ বরাবর। রাতের প্রথম প্রহর শেষ হওয়ার আগে নিমডাঙ্গার শ্মশানে গিয়ে পৌঁছালাম। শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা খালটা বেশ চওড়া হলেও শীতে তার নাব্যতা কোমর সমান। খুব বেশি হলে মাঝখানে হয়তো এক বুক। তবে সেই শ্মশানের একটা বৈশিষ্ট্য হলো এখানে অনেকগুলো গাছ আছে, হালকা জঙ্গলে পরিবেশ যাকে বলে। আর অন্য গ্রামের শ্মশানের মতো এদিক ওদিক ভাঙা কলসি, মাটির মালসা বা ছেঁড়া কাপড় চোপড়, মাদুরের অবশিষ্টাংশ এসব কিছুই চোখে পড়ল না। প্রথমে দেখে মনে হলো যে শ্মশানে বোধহয় দাহ কাজ হয় না। রাতের দিকে ঠান্ডার প্রকোপটা একটু বাড়তেই একটা তুলনামূলক উপযুক্ত জায়গায় গিয়ে ঠাঁই নিলাম। নিম, পাকুড় আর বট গাছের মাঝখানের জায়গাটায় বাতাস বেশ খানিকটা কম, মোটামুটি আরামদায়ক। বেশ অনেকটা রাতের দিকে
কারো একটা হাতের ঠেলায় ঘুমটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ধাতস্থ হয়ে দেখলাম একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে আমার দিকে সপ্রশ্ন দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছে। সাধারণ পোশাক আশাক, গায়ের খেটে খাওয়া মানুষদের মতোই গড়ন, তবে বেশ অনেকটাই লম্বা। আমার মাথা ছাড়িয়েও প্রায় এক পাঞ্জা হবে। সে হাত জোর করেই দাঁড়িয়েছিল। আমায় সজাগ হতে দেখে এবার বলল, বাবা ঠাকুরকে তো আগে দেখিনি এদিকে, ব্রাহ্মণ মানুষ, পথ বলেছেন বোধহয়। আমি তাকে সংক্ষেপে আমার পরিচয় দিয়ে আমার পথব্রজের কথা জানালাম। সে এবার বেশ একটা অনুরোধের সুরে বলল, বাবা ঠাকুর, আজকের রাতটা আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। তা এত রাতে তুমি শ্মশানে কি করছো? আমি বাবা সব যাত্রী, গায়ের জমিদারের বিধবা পিসিমা দেহ রেখেছেন, তারই শেষকৃত্য করতে এসেছি। এবার চেয়ে দেখলাম কিছুটা দূরে নিভু নিভু চিতার আগুনই বটে। উঠে পড়লাম। বাকি সহযাত্রীদের সামনে এসে দাঁড়াতে সবাই আমাকে দেখে কর জোড়ে প্রণাম নিবেদন করল। আমিও প্রতি প্রণাম করলাম। জানো তো বিভূতি, শ্মশানে গড় হয়ে বা পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, ওতে ভারী অকল্যাণ হয়। শ্মশান হলো মন্দিরের মতোই পবিত্র স্থান। তো যাই হোক, আমি ভব ঘুরে পথেই জীবন কাটানোর জন্য গৃহত্যাগ করে এসেছি ইত্যাদি ইত্যাদি আরো সমস্ত কথা বলার পরেও যখন দেখলাম সকলেই নাছোড়বান্দা, তখন আমিও তাদের সঙ্গে ফিরে চললাম গাঁয়ের পথে। মধ্যরাত্রি উত্তীর্ণ প্রায়। ভোরের প্রথম আলো পূব আকাশে দেখা দিতে বিশেষ দেরি আর নেই। ঠান্ডাটাও বেশ বোধ হচ্ছে। গায়ের পথের বেশিরভাগটাই আলের ওপর দিয়ে, দুপাশে চাষযোগ্য জমি। এখানে ওখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বৃক্ষ জাতীয় গাছপালা। বড্ড সুন্দর প্রকৃতি। ভালো লেগে গেল গ্রামটা। আরো ভালো লেগেছে শ্মশানের পরিবেশটা। আহ, এত স্নিগ্ধ পরিচ্ছন্ন শ্মশান ভূমি বড় একটা চোখে পড়ে না। তো গায়ের এক গৃহস্থের ঘরে বিশ্রামের ব্যবস্থা হলো। মধুসূদন পাত্র বড় সদাশয় ব্যক্তি, সচ্ছল গৃহস্বামী। পরিবার বলতে তার স্ত্রী মালতী আর দুই কন্যা, টগর ও শিউলি। বাপের মতো তারাও বড় ভালো মানুষ। মধুর ঘরণী মালতী বেশ বুদ্ধিমতী ও অত্যন্ত সুগৃহিণী। ভাবতে পারো কিশোরী, আজ থেকে অত বছর আগেও অখ্যাত এক গণ্ড গ্রামে প্রভাতকালে বগলে পুঁথি আর চাটাই নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে পাঠশালা যাচ্ছে। এ দৃশ্য আমায় মোহিত করে দিয়েছিল। পরে অবশ্য জানতে পারলাম এ গায়ে সন্তান কন্যা হোক বা পুত্র, কোনো বাজবিচারের বালাই নেই। সংসারে দুইজনেরই গুরুত্ব কাটায় কাটায় সমান। নিয়মটা বড় ভালো লেগে গেল। স্বামীজি তো এই সমাজের কথাই বলেছেন। এরপর জলযোগের পালা মিটলে টগর আর শিউলি আমায় নিয়ে বের হলো গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। অপরূপ সুন্দর শোভা চারপাশে। গায়ের লোকজন বেশ সজ্জন। পথে যার সাথেই দেখা হলো সৌজন্যমূলক সংক্ষিপ্ত সাক্ষাৎকার হতে হতে চলল। মেয়ে দুটো অনর্গল তাদের গায়ের ব্যাপারে খুঁটিনাটি বলতে বলতে চলল। গায়ের আরো দুটো বাচ্চা আমাদের সঙ্গী হলো। এভাবে পুরো গাঁ ঘুরে যখন আবার মধুর ভিটেতে ফিরে এলাম, তখন আমাদের সাথে গায়ের প্রায় 22-23টা বাচ্চা। এরপর দুপুরে ভোজবাড়ির ন্যায় আহার সম্পন্ন হলো। বিশ্রাম নিলাম। তারপর বিকেলে উঠে দেখি উঠোনের পশ্চিম দিকে
প্রকাণ্ড ঝাঁকড়া তেঁতুল গাছটার পাতার ফাঁকে ফাঁকে অস্তগামী দিবাকরের নিষ্প্রভ আতপ জানান দিচ্ছে আধার নামতে আর বেশি দেরি নেই। তো এবার মধুর কাছে বিদায় চাইতেই সে শশব্যস্ত হয়ে অনুরোধ করতে থাকলো রাতটা কাটিয়ে দেওয়ার জন্য। টগর, শিউলি এবং মালতীও একযোগে অনুরোধ করতে শুরু করলো। আমার সাধন ভজনের উদ্দেশ্য জানাতেই মধু আমায় বলল, ঠাকুরমশাই, নিমডাঙ্গার শ্মশান আপনার সাধনার জন্য উপযুক্ত স্থান। আপনি চাইলেই সেখানে ডেরা বাঁধতে পারেন। ফেরার সময় লক্ষ্য করেছি গায়ের ভদ্রাসনগুলো যেখানে, সেখান থেকে শ্মশানটা বেশ অনেকটাই দূরে, অনেকটা একটেরে জায়গায় অবস্থিত। মাঝে বিস্তৃত চাষের জমি, দিঘি, পুকুর, বিল প্রভৃতি রয়েছে। জমি সরেস, তাই গায়ের আশপাশও বেশ সুজলা সুফলা। আলের পথে প্রায় 2.5 ক্রোশ দূরে পড়ে শ্মশানটা। লোকজন সেদিকে খুব একটা যায় না। আরো একটা কথা সে আমায় বলল, গায়ের সর্বাধিক বয়স জ্যেষ্ঠ কেউ মারা গেলে একমাত্র তবেই নাকি তার সৎকার সেই শ্মশানে হয়। বাকিদের জন্য গায়ের থেকে কিছুটা দূরে, যেখান দিয়ে খালটা বয়ে গিয়েছে, সেখানকার শ্মশানেই বন্দোবস্ত হয়। ঠাকুরমশাই, জানেন তো ওই নিমডাঙ্গার শ্মশানে নাকি মাঝে মাঝে এক সাধু এসে উপস্থিত হন। আদ্যান্ত কালো পোশাকে মোড়া, ভয়াল দর্শন সেই সাধু নাকি কারোর সাথে কোনো কথাও বলেন না, কারোর কোনো দান গ্রহণ করেন না, নিজের মতন থাকেন, সাধনা করেন, আবার একদিন হঠাৎই চলে যান। গাঁয়ের বৃদ্ধের মতে তিনি নাকি প্রায় 50 বছর ধরে এই নিমডাঙ্গার শ্মশানে আসছেন। তবে এও বলেন তার চেহারাই খুব একটা পরিবর্তন এখনো চোখে পড়েনি। এরপর কিছুক্ষণ চুপ থেকে মধু আমায় জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুরমশাই, এও কি সম্ভব? মশাই, এইসব জানতেই তো পথে নামি। দেখি মায়ের কি ইচ্ছে, তিনি জানালেই তো সব জানতে পারবো। মধুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, শেষ কবে সেই সাধককে আপনারা দেখেছিলেন? তা প্রায় মাস আষ্টেক হবে। আসলে ওই দিকটা তো খুব একটা যাওয়া আসা নেই, সঠিক কেউই বলতে পারবে না। আমি মনস্থ করলাম যে নিমডাঙ্গার শ্মশানে গিয়েই উঠব। সেই রাতটা মধুর বাড়ি কাটিয়ে পরের দিন সকালেই যাব স্থির করলাম। তো পরের দিন প্রভাতী পাখির ডাক কানে আসার প্রায় সাথে সাথেই ঘুম ভেঙে প্রাত্যহিক সেরে নিয়ে আহ্নিক সেরে প্রস্তুত হয়ে গেলাম। মধু আর তার স্ত্রী মালতী আমাকে পেট ভরে প্রাতরাশ করিয়ে ঝোলা ভরে মধুকড়ি দিয়ে সজল চোখে বিদায় দিলেন। এই প্রথম এবং শেষবারের জন্য মনে হয়েছিল যেন জ্যেষ্ঠ ভ্রাতার গৃহত্যাগ করে দ্বিতীয়বারের জন্য পথে নামলাম। লোক জানাজানি হলে আমার সাধনায় ব্যাঘাত ঘটতে পারে, তাই জানালাম না যে আমি ওই শ্মশানেই থাকছি। ওখানে গিয়ে একটা সুবিধাজনক জায়গা খুঁজে নিলেই হলো। তো এই ভেবে যাত্রা শুরু করলাম। শীতের নরম রোদ গায়ে মেখে জিরেন দেওয়া খেজুর গুড়ের বাতাস বুকে টেনে নিতে নিতে চললাম নির্দিষ্ট পথের লক্ষ্যে। কিছু দূর হাঁটতেই গায়ের ভদ্রাসনগুলো পিছিয়ে পড়ল। আবারও সেই আলের পথ ধরে এগিয়ে চললাম শ্মশানের পানে। দিনের আলোয় শ্মশানটাকে এই প্রথম দেখলাম, বড় ভালো লাগলো। আরো ভালো লাগলো খালের অপর পারে জঙ্গলটাকে দেখে। বেশ জোটবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বট, অশ্ব, তেঁতুল, ঘোড়া, নিম, শিমুল ও আরো অনেক প্রজাতির বৃক্ষ বিশেষ। প্রথম দেখাতেই মনে হলো এ যেন কোনো আদিম কাল থেকে স্থবির হয়ে দেখে চলেছে চারপাশের ঘটে চলা ইতিহাসের পটবদল। কতই না পরিবর্তনের সাক্ষী এরা। ইতিহাসোত্তর যুগ থেকে পরস্পরের সাথে গায়ে গা মিলিয়ে এরা যেন কত কালের কোনো ঘটনাকে সতর্কে লোকচক্ষুর আড়াল করে চলেছে।
দিনের আলো মাথার উপরে থাকলেও মায়াময় একটা আবছায়া বনতলটাকে ঘিরে রেখেছে। বেশ নিশ্ছিদ্র বুনোট। কিছুক্ষণ শ্মশানের ভেতর ঘোরাঘুরি করে একটা পর্ণ কুঠির চোখে পড়ল। ভেতরে প্রবেশ করে দেখলাম দু একজনের মাথা গোঁজার ব্যবস্থা অনায়াসে হয়েই যাবে। প্রভাতে মধুর গৃহে পাতকুয়োর জলে স্নান করে এসেছি বটে, কিন্তু পথের ধুলোই এতক্ষণে গা মাথা একেবারে ধূসর হয়ে উঠেছে। কম পথ তো পেরোতে হয়নি। সে যাই হোক, ঝোলাঝুলি রেখে খালের জলে অবগাহন করে বেশ একটা তৃপ্তি পেলাম। এই ঘটনা যখনকার তখন মধুসুন্দরী দেবীর আশীর্বাদ ধন্য আমি, আর তার ফলেই হয়তো বুঝতে পারলাম যে উল্লেখযোগ্য কিছু একটা ঘটতে চলেছে কিছুদিনের মধ্যেই। আমাদের সম্বিত ফিরল চারির ডাকে। খুড়িমা আপনাদের হাত ধুয়ে ভেতরে আসতে বললেন। রান্না হয়ে গেছে, আপনারা এবার খেতে বসে পড়ুন। বাইরে বৃষ্টির বেগ অনেক বেড়েছে, তার সাথে হিমেল এলোমেলো বাতাস বেশ ছটফট করছে বোঝা যায়। কাল রবিবার, আপিস কাছারি সবই বন্ধ। কিশোরী এখনো অকৃতদার, তাই তাকে বললাম, দেখো ভায়া, আজ আর কষ্ট করে মেসে গিয়ে কাজ নেই, তুমি এখানেই থেকে যাও। আমার বিছানায় ঠাকুর মশাই, তুমি আর আমি, মন্দ হবে না কিন্তু নিদ্রা। আমার গিন্নি আর চারি আড়াল থেকে সম্মতি জানিয়ে বলল, মেসে ফিরার কাজ নেই দাদা, আজ এখানেই থেকে যাও। কিশোরীও প্রথমে মৃদু প্রতিবাদ করলেও পরে বাধ্য ছেলের মতোই মেনে নিল। খেতে বসে তারানাথের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তার সম্পর্কে সব কথা আমাদের মধ্যে যে আলোচনা হয় সেটা বুঝতে তার আর বাকি থাকে না। ভাত, সোনামুগের ডাল, আলু বেগুন বড়ি ভাজা, বাগদা চিংড়ি, আলু দিয়ে ডালনা, পার্শে মাছের ঝাল, চাটনি, মিষ্টি, এসব দেখে তারানাথ হেসে বললেন, মাকে তো আমার সবকিছুই বলেছ দেখছি হে বিভূতি। মা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা। প্রাণ ভরে আশীর্বাদ করে বৃদ্ধ প্রয়োজনীয় মতো পাতে রেখে বাকিটা অন্য এক পাত্রে তুলতে তুলতে কিশোরীকে বললেন, এর কি ব্যাখ্যা দেবে বলো তো কিশোরী? ঘন্টা পাঁচেক আগেও কি আমরা কেউ জানতুম যে রাতে এই রাজভোজ আমাদের কপালে লেখা আছে? হ্যাঁ? কিশোরীও মৃদু হেসে তারানাথের দিকে চেয়ে বলল, এর ব্যাখ্যা কিছু নেই ঠাকুর মশাই, বোনটি আমার সাক্ষাৎ দেবী, তার প্রসাদেই ধন্য। আর একটু বড়ি ভাজা আছে নাকি রে চারিমা? নৈশাহার শেষ করে অল্প জর্দা মেশানো মিঠে পাতার পান চিবোতে চিবোতে একটা পাসিংশ ধরিয়ে আমার শোয়ার ঘরের আরাম কেদারায় শরীরটা এলিয়ে দিলেন তারানাথ। স্মৃতি হাতরে মনে মনে বোধহয় গুছিয়ে নিলেন একটু। তারপর শুরু করলেন তার জীবনের সেই ঘটনার বর্ণনা। ওদিকে চারি তার খুড়িমার সাথে পাশের ঘরে খোশ গল্প জুড়েছে। মাঝে মাঝে তাদের হাসির শব্দও পাচ্ছি। নির্জন শ্মশান ভূমিতে বেশ কাটতে লাগলো সময়গুলো। কিছুদিন স্বাভাবিক চলার পর হঠাৎ একদিন ভোর রাতে অন্য কুঠিরে নিদ্রারত অবস্থায় একটা অস্বস্তি হতে লাগলো। ঘুমের ঘোর তখনও কাটেনি। কেবলই মনে হতে লাগলো ঘরে যেন আমি একা নেই, আরো কেউ যেন আছে, এবং সে খুব নিকটেই আছে। আমি তার ভারী ছন্দময় নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। এমন সময় ঘুমের ভাবটা কেটে যেতেই ভোর রাতের আবছায়ায় দেখলাম একজন দীর্ঘদেহী মানুষ কখন যেন ঘরের ভেতরে এসে আমার থেকে একটু তফাতে বসে রয়েছেন। বুঝতে পারলাম না তিনি আদৌ কি আমাকে দেখতে পেয়েছেন নাকি এমনি বসে আছেন। নিশ্চিন্ত মনে কি যেন একটা করে চলেছেন তিনি,
আমার চোখটাও আধারে শুয়ে আসতেই দেখলাম মানুষটা একটা সন্ন্যাসী, সুস্বাস্থ্যের অধিকারী এবং বয়স আন্দাজ 60-এর একটু বেশি। এবার ভদ্রলোক আমাকে চমকে দিয়ে বললেন, উঠে পড়ো হে, ব্রাহ্ম মুহূর্ত ঈশ্বরকে স্মরণ করার সব থেকে উপযুক্ত সময়। জাগতিক আলসেমি ছাড়তে না পারলে যে লক্ষ্যে পথে নেমেছ তার কোনোদিন পূরণ হবে না। যদিও তোমার সংসারে ফিরে যাওয়াই ভবিতব্য, কিন্তু যতদিন সন্ন্যাস পালন করতে চাইছো ততদিন কিছু তো শিখে নাও। সংসার চালাতে হবে গুরু প্রদত্ত বিদ্যার ব্যবহার করেই। অসময়ে স্ত্রী বিয়োগ পীড়া দেবে তোমায়। একমাত্র কন্যা উজ্জ্বল করবে তোমার মুখ, সে অতি লক্ষ্মীমন্ত হবে। উচ্চ বংশে কন্যার বিবাহ হবে। জামাতা সামরিক বিভাগের উচ্চ পদস্থ আধিকারিক হবে। কন্যার স্বামী ভাগ্য এবং সেই পুরুষটির স্ত্রী ভাগ্য অতীব উৎকৃষ্ট যোগাযোগ, হরগৌরীর মিলন বলতে পারো। এইটুকু বলে তিনি পিছনে ফিরে আমার অবাক সদ্য কৈশোর উত্তীর্ণ মুখের দিকে চেয়ে বললেন, যাও, প্রাতকৃত্য সম্পন্ন করে এসে বসো, তারপর বাকি কথা হবে। আমিও বাধ্য অনুগতের মতো আমার নিজস্ব কার্যাদি করে যখন আবার তার কাছে এসে বসলাম, তখন দেখি তিনি পণ্য কুটিরের একটি দেওয়ালের পাশে তার ঝোলা থেকে অনেক দ্রব্য সামগ্রী নামিয়ে গুছিয়ে রেখেছেন। একটা কুশাসনে বসে আমায় তিনি বললেন, আমি নিশুতি রাতে এসেছি। এটা আমার প্রথম সাধন স্থল। এখানেই গুরুর দেখা পেয়েছিলাম আজ থেকে প্রায় 50 বছর আগে। সাধন ভজনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হয় আমায়। তাও যখন মন টানে এইখানে চলে আসি আমি। গুরুর আশীর্বাদে অনেক কিছুই জানতে পারি আমি, যা সাধারণ মানুষের জানার পরিধির বাইরে। জানতে পারলাম ঠাকুর শুধুমাত্র প্রেত পিশাচতন্ত্রই নয়, এছাড়াও দশ মহাবিদ্যাতন্ত্র, অঘোরতন্ত্র ও বৌদ্ধতন্ত্রেও দীক্ষিত এবং সুনিপুণভাবে পারদর্শী। তোমরা যারা বই পড়তে ভালোবাসো, তাকে যদি দেশের সব থেকে বড় পাঠাগার দান করা হয়, তোমাদের যেমন অনুভূতি হবে ঠিক সেই রকমটাই হলো আমার। আমি সাধুজির সঙ্গে থেকে গেলাম, হাতে হাতে সাহায্য করি, জঙ্গল থেকে কাঠকুট ফলমূল এনে দিই। সাধুজি একাহারি, সন্ধ্যার শেষে একবার মাত্র খান। আমি উনুন খুঁড়ে তার আহার্য রান্না করি। আঙট পাতায় ভাতে ভাত খেয়ে সাধুজি যখন বিশ্রাম নেন, তখন তার সেবা করতে করতে বিভিন্ন অভিজ্ঞতার কথা শুনি। তো এভাবে বেশ কিছুদিন কেটে গিয়েছে। একদিন গভীর রাত্রে কোনো কারণে ঘুমটা ভেঙে গেল আমার। কুটিরের ভেতর সাধুজিকে দেখতে পেলাম না, কিন্তু একটু বাদেই মনে হলো বাইরে একাধিক মানুষ চাপা স্বরে কিছু যেন আলোচনা করছে। ঘোরটা তখন একেবারে কেটে গিয়েছে। আমি উঠে দৌড়ের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম সাধুজি ধুনি জ্বালিয়ে বসে আছেন এবং ধুনি ঘিরে বসে আছে কতগুলি দুপে প্রাণীর মতো কিছু। মানুষ যদি ব্যাঙের মতো করে বসে যেমন লাগবে, তেমনি কয়েকজনকে ঠিক সেই রকম করে বসে থাকতে দেখলাম। দূর থেকে লক্ষ্য করেও বুঝলাম
কর্কশ লাল চামড়া দিয়ে তাদের সারা শরীর আচ্ছাদিত। ধুনি যেখানে জ্বলছে সেখান থেকে আমার কুঠির মোটামুটি 70-75 হাত দূরে। রাতের আধার আর ধুনির আবছায়ায় প্রাণীগুলোর মুখ দেখা গেল না, তবে মনে হলো গুরুজি তাদেরকে কিছু যেন নির্দেশ দিচ্ছেন। অনুভব করতে পারলাম পরিবেশটাও কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছে, চারপাশটা থমথমে। আর একটা ব্যাপার খেয়াল করলাম, জোনাকির আলো বা ঝিঁঝির অবিশ্রান্ত ডাক দুই সেই সময় অনুপস্থিত। একটু যেন অন্যরকম মনে হতে লাগলো, আর তাই আমিও কোনো শব্দ না করে ফিরে এসে আবার শুয়ে পড়লাম। জীব, উপজীব, অপজীব এসব সম্পর্কে ধারণা তখন ছিল। মাথু পাগলি যে ভেলকি আমায় দেখিয়েছিল তা তো তোমরা আগেই শুনেছ, তাই স্পষ্টতই বুঝতে পারলাম গুরুজি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা কেউই আমাদের এই জগতের প্রাণী নয়। বুঝলাম গুরুজিও তার অর্জিত বিদ্যাকে নিজ কাজে ব্যবহার করেন। মনটা ভারী হয়ে গেল। এমনটা আমি আগে ভাবিনি, বরং উল্টোটা ভেবেছিলাম। গুরুজিকে আমার অত্যন্ত উচ্চ মার্গের সাধক বলেই মনে হয়েছিল। তো এসব ভাবনা চিন্তা করতে করতে ভোর রাতের দিকে ঘুম জড়িয়ে এলো চোখে। আপনারা শুনছিলেন শুভজিৎ ব্যানার্জির কাহিনী নিশিডাঙ্গার শ্মশানে। তারানাথ তান্ত্রিকের এই গল্পের দ্বিতীয় খণ্ড, অর্থাৎ তারানাথ তান্ত্রিক ও ত্রিজ্ঞান সাধনা, শুনতে পাবেন আগামীকাল। সঙ্গে থাকুন। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নিন। আজ এই পর্যন্তই। হাজির হচ্ছে আগামীকাল গল্পের অন্তিম খণ্ড নিয়ে। ততক্ষণ গল্প শোনো, গল্প করো, গল্প কথা।